গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এনকে ড্রিম লাইফ ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত। জানো তো বন্ধুরা, আজকে সকালটা ঠিক অন্যরকম খুশি নিয়ে আমি আজকে ঘুম থেকে উঠেছি। অনেক কাজের শিডিউলটা আমি রেডি করে নিয়েছি। প্রথমেই আমি সকালবেলা উঠে নিজের ঘরটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, কারণ আজকে শীতের পোশাকগুলো সব কেচে তুলে দেব। কারণ এখন আর একদমই ঠান্ডা নেই, অনেকটাই গরম পড়ে গেছে। বিছানার চাদর, জামা কাপড়, সোয়েটার এগুলো সব আজকে আমি কেচে দেবো, তাই অনেকটা আমার টাইম লাগবে। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, প্রকৃতি যেন আমায় অনেক কথা বলছে আর বলছে এই পরিশ্রম করেই তুমি একদিন সাফল্যর পথে এগিয়ে যাবে। আমাকে প্রকৃতির সাথে কথা বলতে ভীষণই ভালো লাগে। যেরকম আমি কৃষের সাথেও কথা বলি, মানে আমার কৃষ্ণ ঠাকুর। আমার মনে যা আসে আমি ওর সাথেই ব্যক্ত করি। দেখো ইতিমধ্যে আমি ভিজিয়ে নিলাম জামা কাপড়গুলো। আর জামা কাপড়গুলো যেন সার্ফের জলেই আমার কাচা হয়ে যায়, তাই জন্য জল থেকে আর উঠালাম না। জলের মধ্যে একটু আলতো করে করে ঘষে ঘষে নোংরাগুলোকে উঠিয়ে দিচ্ছি। এমনিতেই সাদা শার্ট, এগুলো অনেক নোংরা হয়, তাই জন্য আমি একটু টাইম লাগবে, তবুও আমি এর মধ্যেই কেচে নিচ্ছি। তাহলে যখন ফাইনালি আমি তখন কাচবো, তখন একটু আমার কষ্টটা কম হবে। তবে যাই হোক, আজ আমি তোমাদের সাথে অনেক গল্প করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি এখনো, তারা ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো। তোমাদের এই ভালোবাসায় আমাকে অনেকটা পথ চলতে সাহায্য করে। আমি অনেক অনুপ্রেরণা পাই আবার নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার জন্য। দেখো সময় অনেক দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় এই দুনিয়ার মাঝে। এই কথাটা মাঝে মাঝে যেন আমরা কেন ভুলেই যাই, কিন্তু এটা হলো একদম চরম সত্যি কথা, যা আমাদের জীবনে অক্ষরে অক্ষরে পালিত হয়। অনেক টাইমে যখন আমি কৃষ্ণের সাথে কথা বলি, তখন শুধু মনে হয় জীবনের লক্ষ্য স্থির রাখা একদমই আবশ্যক। কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথেই চালিত করে। তাই জন্য জীবনে যেগুলো ডিসিশন নিতে হবে, খুব সাবধানে নিতে হবে এবং ভাবনা চিন্তার সাথে, যেন আমাদের জীবনে কোনো পদক্ষেপ ভুল না হয়। ভুল যদিও বা মানুষের হয়েই থাকে, কিন্তু সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে আবার সঠিক পথে জীবনকে পরিচালনা করতে হবে। মাঝে মাঝে আবার একটা কথাও বলতে ইচ্ছা করে, নিজেকে অন্য কারো মতো নয়, নিজেকে এমন বানাও যাতে অন্যের তোমার মতো হতে ইচ্ছা হয়। আর এটাই হচ্ছে জীবনের মনে হয় পরম পাওয়া, যে নিজেকে সবার থেকে আলাদা রকম তৈরি করা। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক শিক্ষাও লাভ করেছি, অনেক অভিজ্ঞতাও হয়েছে, আর অনেক কিছু জীবনে পেয়েওছি। তাই জন্য একটা কথাই আমার শুধু এখন মনে হয়, জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যদি আমি বড় কোনো ত্যাগ স্বীকার না করি, তাহলে আমি মনে হয় জীবনের কোনো কিছুই বড় কিছু পাবো না। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। সময় মানুষকে সফল বানায় না, সময়ের সাথে ব্যবহারই মানুষকে সফল বানায়। সত্যি তাই। উপযুক্তভাবে যদি আমরা সময়কে কাজে লাগাই, তবে আমরা উপযুক্তই তৈরি হতে পারবো। আর একটা কথা আমার বলতে ইচ্ছা করে, বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় কে আপন মানুষগুলো কোথায়। সত্যি তাই। যখন আমি অনেক কষ্টে ছিলাম, অনেক দুঃখ ছিলাম, আমি আপন মানুষকে কাউকেই খুঁজে পাইনি। শুধু পেয়েছিলাম কাকে? আমার বাবা আর আমার মাকে। কিন্তু যাদের থেকে আমার ব্লাডের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, তারাই কেন জানি না আমার আপনজন হয়ে আমার পাশে ঢাল হয়ে দাঁড়ালো। যে আমার পরিশ্রমের, আমার মূল্যতার দাম দিতে শিখলো। তুমি আরো অনেক দূর যেতে পারবে। তুমি আবার নতুন করে শুরু করো। তুমি আবার পড়াশোনা করো। আবার নতুন করে জীবন শুরু করো। তাই আমি এই 3টে বছর নিজেকে অনেক কষ্টে তৈরি করেছি, অনেক যন্ত্রণা পেয়েছি, অনেক কষ্টে থেকেছি, কিন্তু কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি। শুধু নিজের সাথে, একাকিত্বের সাথে শেয়ার করেছি। আর আমার একটা পরম বন্ধু আছে, কে জানো? আমার শ্রীকৃষ্ণ, যাকে আমি আমার মনের সব কথা বলতে পারি। আর কাকে বলতে পারি জানো? আমার সত্যিকারের জন্মদাতা মা। আর আমি যার আশীর্বাদে এই পৃথিবীতে এসেছি, আমার কালী মা, আমি তার কাছেই সব কথা বলতে পারি। আমার যেন দুঃখ কষ্ট তারা হাত দিয়ে দু চোখের জল দিয়ে মুছিয়ে দেয়, আমাকে ভরিয়ে দেয় ওদের ভালোবাসায়। আমি আবার নতুন করে প্রাণ ফিরে পাই, আবার আমি নতুন করে চলতে শিখি। এই হৃদয়ে ভালোবাসাটা না, জানো, বোঝানো যায় না।
এতটাই অমলিন ভালোবাসা, যেটা একটা অনুভূতি, যেটা কোনো মানুষের সাথে হয় না, যেটা নিজের আত্মার সাথে পরমাত্মার ভালোবাসা। এ প্রেম যেন কেউ কোনোদিন ছিন্ন করতে পারে না। আবার ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি, আবার নিজেকে লড়াই করার জন্য সংযম হয়ে তৈরি হওয়া। এই যুদ্ধ যেন আমার নিজের নয়, এই যুদ্ধ যেন সমাজের জন্য, প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা মেয়েকে তার অনুপ্রাণিত দেওয়ার জন্য আমার জীবনের এই লড়াই তৈরি হয়েছে। জানো তো বন্ধুরা, আমি হাসতেই ভুলে গেছিলাম যে হাসি কাকে বলে। আমার শুধু চোখের জল দু চোখ ঝরে গড়িয়ে পড়তো যখন আমি 10টা বছরকে মনে করতাম। তখন হয়তো ভাবতাম যে আমার তো অতীত আছেই, কিন্তু অতীতে বাঁচা একদমই ভালো নয়। আমাকে যে বর্তমান নিয়ে বাঁচতে হবে, আমাকে যে বর্তমানে সুখী থাকতে হবে, আমাকে যে আমার ভবিষ্যৎ আমার সন্তানের জন্য চিন্তা করতে হবে। তাই জন্য আমি অতীতকে আর পিছন ফিরে তাকাইনি। আমি অতীতে বাঁচিনি, কিন্তু আমি অতীতকে ভুলেও যাইনি। সেখান থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। সেখান থেকে আমি চিনতে শিখেছি যে আপন মানুষ কিভাবে পর হয়ে যায়। আর যার জন্য আমি সবকিছু করেছি, আর তার কাছে আমি আজ মূল্যহীন। আমি এটা নিজেকেও বুঝতে পারি না যে এটা কিভাবে হয়। হয়তো আমি শুনতাম অনেক কথা, কিন্তু নিজের জীবন দিয়ে যদি না দেখতে পারতাম, তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না। আজকে জানি না আমার কি হয়েছে। আমার অনেক দিনের কথাগুলো তোমাদের সাথে বেশ বলতে ইচ্ছা করছে, আর ভালোও লাগছে। সংসারের কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে গেছি। এই যে ফিল্ড ওয়ার্ক, এই যে জীবনের এত পরিশ্রম, এগুলো কি হবে? তবুও ভাবি যে করতে তো হবেই। জীবন যে অনেক বড়, জীবন যে অনেক সুন্দর, আর তাকে সুন্দর করে বাঁচানোর জন্য তোমাকে যে এগিয়ে যেতেই হবে। পিছন ফিরে আর তাকিও না, তুমি সামনের দিকে এগিয়ে চলো। তাই তো আমি অবিশ্রান্ত সামনের দিকেই এগিয়ে যাচ্ছি, আর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কেন জানো? কারণ আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য। কিন্তু জানি না কবে মনের মধ্যে একটা বড় স্বপ্ন পেরে বসলো, যে একটা নারী সবকিছু করতে পারে, একটা মেয়ে সবকিছু করতে পারে, তার জীবন দিয়ে সবকিছু করতে পারে। তাই জন্য আমিও আর থেমে থাকলাম না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা সময় কেটে গেল। এবার আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, কারণ একটু মুছেও নেব। মোছার ভিডিওটা করি না এই জন্যই, কারণ আমি খুব কষ্ট করে ঘরটা মুছি। হাঁটুতে ভীষণ ব্যথা, আর যেখানে আমার পাত্তি লাগানো আছে, নেক্সট আমার অপারেশন আছে। জানি না আমি কবে করব, কিন্তু করতে তো হবেই। 2 বছর বোধহয় চলেই আসলো। ঝাঁটাটাকে আমি রেখে দিলাম। এবার আমি দেখে নিই একটুখানি কি করা যায়। জামা কাপড়গুলো সবটাই ভিজিয়ে দিয়েছি, কিন্তু কেচে আগেই মেলে দিতে যাব না। একটুখানি রেস্ট নিয়ে নেব, কারণ আমার জামা কাপড় কাচার সময় একটু শরীরে ক্লান্তি আসে, আর গলাটা শুকিয়ে যায়। কোমরেও যন্ত্রণা হয়, আর পায়েও যন্ত্রণা হয়, কারণ সব সময়ের জন্যই আমার শরীরে ক্যালসিয়াম আর ব্লাডের অভাব থাকে। যখন আমার অপারেশন হয়েছিল, তখন আমাকে স্যারই ব্লাড দিয়েছিল, যেহেতু আমারও ও পজিটিভ আর স্যারেরও ও পজিটিভ। তাই জন্যই, শুধু উনি সাথে নেই, যিনি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, যিনি আমাকে সর্বক্ষণ আমাকে চোখে চোখে রাখেন, সর্বক্ষণ আমাকে ভরসা দেয়। সত্যি, চলার পথে এমন একজন বন্ধু হয়তো আমার আগের জন্মের পুণ্যের ফল ছিল। তাই জন্য এরকম মানুষের দেখা পেয়েছি, যে আমার এই জীবনটাকে বদলে দিয়েছে, আমার ঘুরে দাঁড়ানোর শক্তি হয়েছে। আমি কখনোই তাকে ভুলি না, তাকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই। তার খুব ভালো হোক। দেখো, পুরোটা কাছাকাছি করে আমি স্নান করে ড্রেসও চেঞ্জ করে নিলাম, যেহেতু এটা আমার একটা ফ্রক, গরমের দিনে পরার। তো অনেকটাই গরম পড়ে গেছে, শীতের জন্য নয়। তাই জন্য আমি এটা পরে নিলাম, কারণ আজকে আমাকে অনেক দূর যেতে হবে, অনেক দূরের পথ। আর সেখানে আমার নতুন দুটো লিড এসছে, যারা আগের একটা কোম্পানিতে কাজ করতো, তারা এই কোম্পানিটা ছেড়ে দিয়েছে। সেখান থেকেই ওদের সাথে মিট করব, আর আমার টিমের জন্য রেডি করব ওদেরকে। তাই জন্য ঝটপট আর দেরি না করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি চোখে কাজল দিয়ে দিলাম, কারণ আমার কাজল ভীষণই ফেভারিট। আমি কাজলটা পরতে ভীষণই ভালোবাসি, কারণ এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। জানি না আমাকে দেখতে ভালো লাগে কিনা, তবে আমি নিজের কাছে অনেক সুন্দর। কারণ আমি যে নিজের কাছে সুন্দর, আমার সব চিন্তা ভাবনাই সুন্দর, আর আমার কাছে আমার পৃথিবীটাও সুন্দর, আর পৃথিবীর সমস্ত মানুষই আমার কাছে অনেক সুন্দর। তোমরা দেখো, আমি কাজলটা পরে নিলাম। এবার আমাকে কেমন লাগছে? এবার ছোট্ট করে, আমি যেহেতু টিপ পরি একটু উঁচুতে, তো আমি টিপটাও পরে নিলাম। টিপ পরার পরে আর ঠোঁটটাই বাকি থাকবে কেন, তাতে একটু হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। এবার আসলো আমার চুল, যেখানে আমাকে পুরোটা আঁচড়াতে একদম আমি হিমশিম খেয়ে যাই।
অনেক চুল ওঠে, আর অনেকগুলো চুল নতুন নতুন গজিয়েছে। বেশ চুলগুলো অনেক লম্বাও হয়ে গেছে। যদিও বা কিছুদিন আগেই আমি চুলটাকে কেটে নিলাম, কিন্তু তবুও আবার বড় হয়ে গেল। আবার কাটবো কখন জানো তো? যখন বড় পুজো আসবে, দুর্গাপূজা, তখন আমি কাটবো। আর আমি তো চুলে কোনো ডিজাইন করি না, শুধু চুলটাকে সমান করে নিয়ে আগা পার করে কেটে দিই, একদম যেন সমান হয়ে যায়। কারণ আমি যদি বেশি ছোট করি তাহলে আমার খোপা উঠবে না, আর খোপা না করলে আমার একদমই ভালো লাগে না। কারণ আমি খোপা আর বেনুনিই করি, তাছাড়া আমি আর চুলের কোনো করতে পারি না, ডিজাইন করতে পারি না। দেখো চুলটাকে আঁচড়ানো প্রায় কমপ্লিট। আর একটা তোমাদেরকে কথা অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। জানো তো আমার ছেলের 20 তারিখে পরীক্ষা শেষ। তো আমি ভাবছি জলপাইগুড়িতে থাকবো না, আমার ছেলেকে রুম ভাড়া নিয়ে আমি 1 মাসের জন্য মালদাতে থাকবো। তো 1 মাসের জন্য কোথায় থাকবো, বাবার বাড়ি থাকবো না রুম ভাড়া নেব, সেটাই আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকো, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও যে আমি ছেলেকে নিয়ে আলাদা থাকবো, না এই 1 মাস আমি বাবার বাড়িতেই থাকবো। অ্যাকচুয়ালি বাবার বাড়িতে থাকলে কি সমস্যা হয় বলো তো? বাবা মা থাকে তো, আর বাচ্চাটা সবসময় ফোন নিয়ে থাকে, ও একটু আমার কথা শোনে না। আর সমস্তক্ষণ পাড়ার বাইরে মানে বাড়ির বাইরে থাকে, ও খুব দুরন্ত হয়ে যায়। আমি পারিই না ওকে আটকাতে। তবুও মনে হয়, মনটা একটু কাঁদে, যেহেতু ও ফ্যামিলিকে খুব কাছ থেকে হারিয়েছে। তো ফ্যামিলি বলতে আর কিছুই নেই। তো ওইটুকু খুশি থেকে ওকে আমি বঞ্চিত করতে চাই না। তাই জন্য এবার ভেবেছি যে 20 তারিখে ওর পরীক্ষা শেষ। 10 তারিখ, 20 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমি বাবার বাড়িতে থাকবো। আর 1 তারিখ থেকে নতুন একটা বাড়ি ভাড়া করব মালদা টাউনে। সেখানেই ছেলেকে নিয়ে থাকবো যতদিন না ওর স্কুল ওপেন হয়, রেজাল্ট দেয়, ততদিন একটা স্যার বা ম্যাডাম ঠিক করে ওকে টিউশনিটা আমি মালদার বাড়িতেই দিয়ে দেবো। আর ওই কয়েকদিন আমি ওর সাথেই কাটাবো। তখন আমি অনলাইনে আমার বিজনেস মিটিংগুলো করব। তার জন্য এখন একটু বেশি বেশি করে কাজ করে নিয়ে লিডগুলোকে খুঁজে নিচ্ছি। আর একটু কাজ করে নেওয়ার পরেই আমি ওর কাছে চলে যাব। কারণ সামনে একটা বড় ঝামেলা, ওর অ্যাডমিশনের পেমেন্ট জোগাড় করা, আমার অপারেশনের টাকা জোগাড় করা, আর লোনের তো কিস্তি আমার চলেই, সেগুলো তো দিতেই হয়। তবে জানি না কবে এসব থেকে মুক্তি পাবো। ধীরে ধীরে একটু কাজের জায়গাটা ভালো হয়ে গেলেই আমার সবকিছু ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেল, আমি যেহেতু রেডি হয়েই নিলাম, কারণ আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই জন্য আর দেরি করলাম না। ঝটপট আমি জামা কাপড়গুলো মেলতে শুরু করলাম। তো জামা কাপড় মেলতে মেলতে আমাকে বৌদি জিজ্ঞাসা করছিল, তুমি কি ইউটিউব করো না ফেসবুক করো? আমি বললাম ইউটিউব আর ফেসবুক দুটোই করি। আগে আমি ইউটিউবই করতাম। আমার 1 বছরের মতো আমার ইউটিউব চ্যানেলের গ্রোথ হতে চললো। তো সেই অনুযায়ী আমি ফেসবুক মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে আমি এই পেজটা খুলেছি। তবে 7 থেকে 8 দিনের মধ্যে আমার 1400 ফলোয়ার্স হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক, বেশ ভালোভাবেই ওপেন হয়েছে। তোমরাও যারা আমার নতুন বন্ধুরা আছো, তারা আমার এই সেম নামেই এনকে ড্রিম লাইফ ব্লগ এই নামেই পেজ আছে, তোমরা আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর যদি আমি যেহেতু আমার লাইফ স্টাইলের আমার ব্লগ ভিডিও আপলোড দিই, আমি সারাদিনে কি কি করি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর একটু ভালো লাগলে সেই পেজটার ভিডিওগুলো শেয়ার করে দিও, তাহলে তাড়াতাড়ি আমার পেজ ফলোয়ার্সও বেড়ে কন্টেন্ট মনিটাইজেশনটাও পেয়ে যাব। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে তো 10,000 ফলোয়ার্স মাস্ট। তো ও জানি না কবে পূরণ হবে। তো তোমরা যদি খুব ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়াও, তাহলে তাড়াতাড়ি পূরণ হবে। তবে আমার ইউটিউবের মনিটাইজেশনটা পেতে আমার অনেকটা টাইম লেগেছিল। খুব একটাও টাইম যে লেগেছিল সেটাও না, কারণ তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিছু আমার বাংলাদেশের ভাই বোনরা আছে, আমাকে ভীষণ সাপোর্ট করে আমার চ্যানেলটাকে ওয়াচ টাইম বাড়িয়ে দিয়েছিল। এতে আমার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার পরবর্তীতে একটা সমস্যা হয়, যে আমার মোটামুটি ওখান থেকে যখন আমি 3 মাস কন্টিনিউ কাজ করার পরে আমার কিছু একটা ওয়ার্ড রিইউজ হয়ে গেছিলো। মানে কিছু ট্যাগ আমি কপি পেস্ট করে আমার নিজের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম। তখন আমার মানে কন্টেন্টের জন্য মনিটাইজেশনটা চলে যায়। মনিটাইজেশন চলে যায় তখন 90 দিনের জন্য আমার মনিটাইজেশন অফ হয়ে যায়। তখন থেকে আমি আর কাজ করিনি, আমি স্টপ করে দিয়েছি। তারপরে যখন 90 দিন পার হয়ে গেল, 3 মাসের মাথায় আমি যখন আবার রিউজ কন্টেন্টের রিঅ্যাপ্লাই করলাম, অ্যাপিল করলাম মনিটাইজেশনের জন্য, তখন আমার মনিটাইজেশনটা আবার রিজেক্ট হয়ে গেল। তখন আবার 3 মাস আমাকে হোল্ডে ফেলে দিল।
মনটা একদম ভেঙে গেল। তখন অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর আমি কাকে কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। শুধু অপেক্ষাই করছিলাম যে আমার চ্যানেলটাকে যেন আমি ফিরে পাই। আমি আর কখনো কারো জিনিস কিচ্ছু কপি করব না। এরকম একটা নিজের কাছে নিজেই কমিটমেন্ট করলাম। তারপরে আমার চ্যানেলটা মোটামুটি ৩ মাসের মাথায়, মানে টোটাল আমার ৬ মাসের মাথায় আমি আবার রিঅ্যাপিল করলাম। সেখানে হচ্ছে আমাকে পুরো ২৪ ঘন্টার মধ্যে আমাকে মনিটাইজেশন আমার ব্যাক করে দিল। আবার আমি আমার এই চ্যানেলের পথ চলতে শুরু করলাম। আর আমি তোমাদের ভালোবাসার সাথে আবার যুক্ত হয়ে গেলাম। তবে আজকে একটা খুশির খবর আছে। কি জানো তো বন্ধুরা? আমার এই চ্যানেলের বয়স কিন্তু ১ বছর পূর্ণ হতে চলেছে। কারণ আগামী গেল বছর হোলিতে আমি চ্যানেল করতে শুরু করেছিলাম। মানে এই ব্লগ চ্যানেলটা ওপেন করেছিলাম। আবার সেই হোলি আসতে চলল। তাই জন্যই ভাবছি ১ বছরের একটা সেলিব্রেশন করব। আমার চ্যানেল 1 ইয়ার পার হয়েছে। আজ আমার ৪,৫০০ পরিবার তৈরি হয়েছে। আমি আমার বন্ধুদের পাশে পেয়েছি। একটা নতুন জগৎ পেয়েছি। একটা ভালোবাসার পরিবার পেয়েছি। যেখানে আমি আমার সব খুশিকে শেয়ার করতে পারি। যেখানে আমার মনের কথা খুলে বলতে পারি। যেখানে আমি স্বাধীনভাবে চলতে পারি। আর যেখানে আমার প্রত্যেকটা মুহূর্তকে আমি ধরে রাখতে পারি। আমি যখন বিছানার চাদরটা মেলে দিলাম তখন দড়িটা না একদম নিচের দিকে এসে পড়ে গেল। তাই জন্য আমি আর কি করব, একটা বাঁশ দিয়ে ওপরে দড়িটাকে আটকে দিচ্ছি কিন্তু থাকছিল না। তারপর থেকে গেল। এবার ভাবছি অনেকটা উঁচু হয়ে গেল। বাকি জামা কাপড়গুলো কিভাবে মেলবো? আবার আমি বাঁশটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। নামিয়ে কি করলাম? বেড কভারটা যেহেতু মাটির দিকে নিচে ছুঁয়ে যাচ্ছে, বেড কভারটাকে টেনে আমি ওইদিকে দিয়ে দেবো। তাহলে হচ্ছে কি হবে, ওই দিকটা উঁচু হয়ে যাবে আর এই দিকটা নিচু হয়ে যাবে। অবশ্য নিচের দিকে শুকনো পাতা আর ঘাস আছে, একটু ছুঁয়ে ছুঁয়ে গেলেও মাটি আর ভরবে না। তো আমি জামা কাপড় আবার মিলতে শুরু করলাম। এই সাইডটা যদি ভার পড়ে তাহলে ওই সাইডটা অনেকটাই উঁচু হয়ে যাবে। তাই জন্য আমি এই সাইড থেকেই জামা কাপড় মিলতে শুরু করলাম। তো এইভাবেই আমি জামা কাপড়গুলো পুরোটা মিলে নিলাম। তবে একটা কথা হঠাৎ করেই আমার মনে পড়ল। ধৈর্য ধরতে শেখো প্রিয়, কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই আসবে। সত্যি আমি এটা না মন থেকে বিশ্বাস করি। যদি আমি ধৈর্য ধরতে শিখি তাহলে আমার কঠিন সময় একদিন দেখবো পার হয়ে গেছে। আর আমার খুব তাড়াতাড়ি একটা সুখের সময় সামনেখানে চলে এসেছে। যখন আমি ফিল্ডে যাই অনেকজনের সাথে অনেক কথা, অনেক পার্টনারের সাথে অনেক কিছুতে আমি লিপ্ত হয়ে যাই। কিন্তু আমি একটুও হতাশা হয়ে পড়ি না। তাদের কাছে আমি একটাই জিনিস প্রয়োগ করি, তর্কে নয়। আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোর বেশি বিশ্বাসী করি। তখন আমি ওদের থেকে দূরে এসে আমি নিজের মতো করে আমি আবার কাজ শুরু করে দিই। তখন আবার যখন ওদের কাজের সময় হয় তখন আবার আমাকে ঠিক খুঁজে নেয়। তখন আমি আর কি করব? আবার ওদের কাছে আর যাই না। তখন আমি ফোনে ফোনেই কাজগুলোকে কমপ্লিট করে দিই। আজকে আমার আরেকটা কথা মনে হচ্ছে, জীবনে আমার স্বপ্নগুলো পূরণের জন্য বয়সের কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু প্রচেষ্টায়। সত্যি দেখতে দেখতে আমার অনেকগুলো বয়স পার হয়ে গেল। এখন আমি কি করব? অনেক টাইমে আমি হতাশাগ্রস্তও হয়ে পড়ি যে এই বয়সে এসে আমি কি আর দাঁড়াতে পারবো? কিন্তু তবুও আমি হাল মানব না। কারণ প্রয়োজনে শুধু আমাকে প্রচেষ্টাই করতে হবে। আমি যদি প্রচেষ্টা চালিয়ে যাই তবে আমার সাকসেস দোরগোড়াতে। দেখো আমি রেডি হয়ে জামা কাপড় মেলে আমি এখন রাস্তার দিকে টোটো ধরার জন্য বেরিয়ে পড়লাম। আমি ল্যাপটপ ব্যাগটাও নিয়ে নিয়েছি, সাথে ডায়েরি নিয়ে নিয়েছি, পেন নিয়ে নিয়েছি, জলের বোতল আর খাবার নিয়ে নিয়েছি। আর চুলগুলো যেহেতু ভেজা তাই জন্য আমি আর খোঁপা করে নিইনি, আর হালকা আমি বেনুনিও করিনি। ছেড়ে দেওয়া আছে। যখন আমি টোটোতে উঠে বসবো তখন আমি খোঁপাটা করে নেব যেন হাওয়াতে না উড়ে যায়। দেখো আমি টোটোতে বসে পড়েছি আর চুলগুলোকে আমি খোঁপা করে ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। তাহলে কি হবে, চুলগুলো আমার নষ্ট হয়ে যাবে না। আর রাস্তাটা যেহেতু ভালো না, খুব খারাপ, তাই জন্য খুব ঝাঁকুনি লাগে। তবে এই দিককার পরিবেশটা অসাধারণ। দেখো এইটা হচ্ছে নদী। এই নদীতে ভীষণ ভালো। নদীটার মাঝখানে অনেকটা জল আছে, আবার অনেকটা জল কমও আছে। তবে আজ বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনারা আমার ভরসা, এইভাবে আমাকে চলার পথে সঙ্গী হবেন। আজকের মতো টাটা। সবাই ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেখানে আমার সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো।